নমস্কার বন্ধুরা, বাংলা সিরিয়াল সমাচারে স্বাগত জানিয়ে শুভ বিবাহের আজকের পর্ব আমি শুরু করছি। দেখা যাচ্ছে সুধা তার বাড়ির পেপার লিখে তেজের হাতে দিলে তেজ সেটা নিতে চায় না, বলে আমি সেটা কিছুতেই নিতে পারবো না। আমার ঠাম্মির বিশ্বাস ভেঙেছে, আপনার এই বাড়ির কাগজ বা কোনো কিছুই তার ক্ষতিপূরণ করতে পারবে না। সুধা বলে যে আমি আপনার ক্ষতিপূরণের জন্য এই জিনিসটা একটা দিচ্ছি না, আমি আমার পরিবারের আত্মমর্যাদা রক্ষার জন্য এটা দিয়েছি। তেজ বলে আমি আপনার পরিবারকে যে টাকা দিয়েছি সেটা আপনার পরিবারের আত্মমর্যাদাকে নষ্ট করবার জন্য নয়। তাছাড়া তেজ বসু মল্লিক যখন কারোর উপকার করে তখন এইভাবে তার শোধ তোলে না। সুধার হাত থেকে কাগজটা নিয়ে তেজ ছিঁড়ে ফেলে দেয়। তেজ বলে আপনি আমার ঠাম্মির বিশ্বাসের মান রাখবেন, ওই বাড়ির বিশ্বাস মর্যাদা সবকিছু মেনে চলবেন, ব্যাস তাতেই সবকিছু ঠিক হয়ে যাবে, আর তাহলেই সবকিছু শোধ হয়ে যাবে। সুধা বলে মিস্টার বসু মল্লিক এভাবে হয় না, আমি এমনিতেও ও বাড়িতে গিয়ে সমস্ত নিয়ম পালন করছি, আমি কোনো নিয়ম ভাঙিনি, কোনো মিথ্যেও বলিনি। আপনার মনে আছে ঠাম্মি যখন প্রশ্ন করেছিলেন আমাকে যে কেন ভাড়াটের জিনিস শেষ হচ্ছে না, তখন কিন্তু ঠাম্মি নিজেই নিজের প্রশ্নের উত্তর দিয়েছিলেন। আমি কিন্তু কিচ্ছু বলিনি, চুপ করেছিলাম, আমি কাজ করার জন্য বাড়ির বাইরে পর্যন্ত পা রাখিনি। তেজ বলে চুপ করে থাকা, সত্যি না বলাটাকেও মিথ্যে বলে। বসু মল্লিক পরিবারের বউ অন্যের বিয়ের তত্ত্বের জন্য তত্ত্ব সাজাচ্ছে, অন্যের বিয়ের মিষ্টি বানাচ্ছে, এই সমস্ত কিছু যদি ঠাম্মি জানতে পারতো তাহলে কি হতো আপনি ভাবতে পারছেন, বুঝতে পারছেন? ঠাম্মি আপনাকে শাস্তি দিত, হয়তো এই বিয়েটাও মেনে নিত না, তাই জন্য বাধ্য হয়ে আমাকে মিথ্যেটা বলতে হয়েছে। সুধা তখন বলে যাকে আপনি এত অপছন্দ করেন, দম বন্ধ করা বিয়ে বলে মনে হয় আপনার এই বিয়েটাকে, সেই বিয়ে বাঁচাতে আপনি কেন মিথ্যে বলেছেন? যে আপনাকে মিথ্যে বলে ঠকিয়ে বিয়ে করেছে বলে আপনার বিশ্বাস, কেন তাকে বারবার শাস্তি থেকে বাঁচান আপনি? তাহলে কি কোথাও না কোথাও আপনি সেটা মানেন যে আমি নিজের আত্মসম্মান বাঁচিয়ে পরিবারের জন্য যা কিছু করেছি এটাতে কোনো অসুবিধে নেই, আমি যা করেছি ঠিক করেছি? তেজ চুপ করে দাঁড়িয়ে সবটা শোনে। সুধা বলে ঠাম্মি যদি সবটা জেনেও যেত, আমাকে যদি বেরও করে দিত, তাহলে সব থেকে বেশি লাভ তো আপনারই হতো, আপনি তো আমাকে মেনেও নেননি। ঠাম্মি সবটা জেনে গেলে হয়তো ওই বাড়ির বউ বলে আমাকে মান দিতেন না, হয়তো ওই বাড়িতে আমাকে রাখতেনও না, সাময়িক দুঃখে পেতেন, কিন্তু আপনাকেও তো মিথ্যের বোঝা এভাবে বয়ে বেড়াতে হতো না, চিরকালের মতো আমি আপনার জীবন থেকে চলে যেতাম। তেজ তখন সুধাকে ধরে বলেছি না কোথাও যেতে দেবো না আপনাকে। তখন সুধা আর তেজ একে অপর দিকে তাকিয়ে থাকে। এদিকে দেখা যায় ঝিনুক আর সমুদ্রকে একসাথে গল্প করতে দেখে নেয় দোয়েল। মনে মনে বলতে থাকে দোয়েল, এদিকে ঝিনুক বলে বিয়ে করবে না, এদিকে আবার নাটক করছে, আবার নাটক করে সুধাদির সাথে দেখা করতেও যাচ্ছে রাত্রিবেলা, আর এবার তেজ বসু মল্লিকের ভাইকে ফাঁসাচ্ছে। সুধা বলে আপনি তো নিজেকে ন্যায়ের প্রতীক বলেন মিস্টার বসু মল্লিক, তাহলে আপনি কি মনে করেন যে ঠাম্মির বেঁধে দেওয়া নিয়মগুলো সব ঠিক? তেজ চুপ করে থাকে। সুধা বলে আপনার কি মনে হয় দিনের পর দিন মা, মেজো মা, দিদিভাই নিজের শখ ইচ্ছে সেগুলো সমস্ত নিজের হাতে মেরে ফেলে, ও বাড়িতে মুখ বুঝে সব নিয়ম পালন করে চলেছে, এগুলো কি ঠিক? তেজ চুপ করে থাকে। সুধা বলে উত্তর দিন। তেজ বলে ন্যায্য অন্যায্য বলে আমার কাছে কিছু নেই, আমার কাছে ঠাম্মির সিদ্ধান্তই শেষ কথা। সুধা বলে তাহলে কি অন্যায়গুলো আপনি এইভাবে মেনে নেবেন? বলে আপনার তো ভাবা উচিত ছিল, কোনো নিয়ম একটা মানুষের থেকে তার ইচ্ছে অধিকার সবকিছু কেড়ে নিতে পারে না। আজকের যুগের মেয়েরা এমন কোনো কাজ নেই যে পারে, তারা ছেলেদের সাথে এক হয়ে লড়াই করতে পারে, কিছু ক্ষেত্রে ছেলেদের থেকেও এগিয়ে মেয়েরা, তারা বাইরের কাজ এবং বাড়ির কাজ সমান দক্ষতায় পালন করতে পারে। তাহলে তারা কেন পিছিয়ে থাকবে, কেন তারা অন্ধকারে থাকবে, কেন কারোর অধীনে থাকবে? তারা তো সব পারে, সব কিছুই করতে পারে, সেজন্য তো আমি ঠাম্মির মনের মতো হয়ে উঠতে চেয়েছি, ঠাম্মির সমস্ত নিয়ম মেনে চলতে চেয়েছি। তেজ বলে আর ঠাম্মির যে বিশ্বাস ভরসা আপনি ভেঙেছেন সেটা জোড়া লাগাতে পারবেন? সুধা বলে পারবো, শুধু একটা সুযোগ চাই। এদিকে সুধার ঠাম্মি বেরিয়ে আসে, বলে কারা কথা বলছে এখানে? বেরিয়ে এসে দেখে আর কেউ নয়, সুধা আর তেজ। আমি তো দেখে খুব খুশি হয়ে যায়, বলে তোরা কখন এলি? নাজ্জা ভাই তুমি দাঁড়িয়ে আছো কেন, বসো। তেজ প্রণাম করে, বলে না ঠাম্মি, আজকে আর বসবো না, আমার একটু তাড়া আছে। তেজ হাত জোর করে বলে আমি আপনাদের কাছে ক্ষমা চাইতে এসেছি, ওই দিন কিছু না ভেবে না জেনে অনেক কিছু শুনিয়েছি, আমি আপনাদের অনেক অসম্মান করেছি, অন্যায় হয়েছে আমাকে ক্ষমা করে দিন। দুহাত জোর করে দাঁড়িয়ে থাকে ঠাম্মির কাছে তেজ। এটা দেখে সুধা চুপ করে থাকে, অবাক হয়ে তাকিয়ে থাকে। ঠাম্মি বলে এত বড় একটা কথা আমরা তোমার কাছ থেকে লুকিয়েছি, তবুও তুমি সুধাকে সমস্ত বিপদ থেকে রক্ষা করেছো, আগলেছো, কাউকে ওর দিকে একটা আঙ্গুলও তুলতে দাওনি। তোমার বড় ঠাম্মির হার এই বাড়ির একজনের জন্য হারিয়ে গিয়েছিল, তুমি চাইলে পুলিশ ডাকতে পারতে, কিন্তু তুমি তা করোনি, এতে তোমার অনেক বড় মনের পরিচয় পাওয়া যায়, ক্ষমা তো আমাদের চাওয়া উচিত তোমার কাছে। ঠাম্মি হাত জোর করে বলে পারলে তুমি এই পরিবারকে ক্ষমা করে দিও বাবা। সুধা মনে মনে বলতে থাকে এত কিছুর পরেও কোনো রাগ নেই ওনার মনে, উনি ক্ষমা চাইছেন। তেজ বলে আপনি গুরুজন, আপনি যদি আমার সামনে ক্ষমা চান, হাত জোর করেন, তাহলে তো আমার পাপ লাগবে। তেজ বলে যা হওয়ার তো হয়ে গেছে, আমিও ভুলে গেছি, আপনারাও ভুলে যান। তেজের কথা যত শুনে তত অবাক হয় সুধা। এরপর সুধার হাতটা ধরে আর মনে মনে বলে এবার আপনাকে একটা সুযোগ আমি দেবো সুধা, তারপর আমি না আপনিই বলবেন যে কে ঠিক আর কে ভুল। তার হাতটা ধরে বলে চলুন এবার। সুধা আর তেজ চলে যায়। এদিকে দেখা যাচ্ছে বিজিত আর ইমন কথা বলছে। বিজিত সমানে সুধাকে ফোন করছে, কিন্তু কিছুতেই ফোনে পাচ্ছে না। ইমন বলে কোথায় তোমার লোক,
ফোনটা তাকে তো ফোনেই পাওয়া যাচ্ছে না। বিজিৎ বলে ম্যাম আমি তো অনেকবার চেষ্টা করছি, এবার যদি ফোন না ধরে তো আমি কি করতে পারি। ঝিনুক বিজিৎকে ফোন করে। বিজিৎ বলে কি ব্যাপার, আমি সুধাকে অনেকবার ফোন করছি, তোমার দিদি তো কিছুতেই ফোনটা তুলছে না। তখন ঝিনুক বলে আমার মনে হয় না দিদি এই কাজটা করতে পারবে বিজিৎদা। তখন বিজিৎ একটু অবাক হয়ে যায়। বিজিৎকে সব ঘটনা জানায় ঝিনুক ফোনের মধ্যে। বিজিৎ তো অবাক হয়ে যায়। এদিকে দেখা যায় তেজ সুধাকে নিয়ে চলে এসেছে বাড়ি, গজাননের সামনে নিয়ে এসেছে সুধাকে। তেজ বলে আপনি আমাকে একটা প্রশ্ন করেছিলেন যে বিয়ের আগে আমি যদি জানতাম যে আপনি ডিভোর্সি তাহলে আপনাকে বিয়ে করতাম কিনা। সুধা বলে হ্যাঁ করেছিলাম, কিন্তু তার কোনো উত্তর আমি পাইনি। হয়তো সেদিন আপনার কাছে কোনো উত্তর ছিল না। তেজ বলে সত্যি সেদিন আমার কাছে কোনো উত্তর ছিল না, আজও নেই। আমিও তো সমাজের একটা সাধারণ ছেলে, আমার আশা আকাঙ্ক্ষা ইচ্ছে সবটাই সাধারণ, অবাস্তব কিছুই চাইনি। আমি শুধু চেয়েছিলাম যে আমার এমন জীবনসঙ্গী হবে যে আমার হাতে হাত ধরে চলবে, যে মাঝপথে আমার হাত ছেড়ে দিয়েও চলে যাবে না, আমাকে মিথ্যেও বলবে না আর কোনোদিনও ঠকাবেও না। বিয়ের দিন যখন আমি জানতে পারলাম যে আপনি ডিভোর্সি, তখন আমার সব আশা ভেঙে চুরমার হয়ে গেল। সেই সময় ঠিক ছোটকা চলে আসে সেখানে, ছোট কাকা সবটা শুনতে থাকে। আমি কি চাই সেটা আমার কাছে ইম্পর্টেন্ট ছিল না, সব থেকে ইম্পর্টেন্ট ছিল যে সমাজ কি বলবে, ঠাম্মি কি বলবে, এটাকে বেশি গুরুত্ব দিতে বাধ্য হয়েছিলাম আমি। ছোট কাকা অবাক হয়, বলে সুধা ডিভোর্সি। তেজ বলে এই ব্যাপারটা আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে। সবসময় মনে হয় ঠাম্মি যদি জানতে পেরে যায় তাহলে কি হবে। একবার ঠাম্মির বিশ্বাস ভাঙলে সেটা আর জোড়া লাগে না। সুধা আপনি তো দেখলেন ঠাম্মি আপনার উপর সমস্ত বিশ্বাস হারিয়েছে, আর এটা শুধু আপনার জন্য প্রযোজ্য নয়, সবার জন্য, আমার জন্য, আপনার জন্য, সবার জন্য। সুধা বলে দেখবেন আমি বিশ্বাস আর ভরসা একদিন সব জয় করব। তেজ বলে সবটা এত সহজ নয় সুধা। সুধা বলে হ্যাঁ, তার জন্য আপনাকে আমাকে একটু সময় দিতে হবে। ভালোবাসা দিয়ে সবকিছু জয় করা যায়, শুধু একটু ধৈর্যের প্রয়োজন। তেজ বলে ঠিক আছে আসুন আমার সঙ্গে। সুধার হাতটা ধরে নিয়ে যায়। কাকা সবটা দেখতে থাকে। কাকা বলে তেজ ছাদে যাচ্ছে কেন। সমুদ্র আর ঝিনুক কথা বলতে থাকে। সমুদ্র বলে একদিন দাদাই ঠিক বুঝবে বৌদিকে, তখন ওদের মধ্যে যে দূরত্বটা সৃষ্টি হয়েছে সেটা দূরে চলে যাবে। দোয়েল সবটা শুনে মনে মনে বলতে থাকে এই প্ল্যানটা আমি ভন্ডুল করেই ছাড়বো। এদিকে দেখা যায় কিছুক্ষণ পরে কুকুরে তাড়া করেছে দোয়েলকে। দোয়েল পালাতে থাকে, ঝিনুক আর সমুদ্রের সামনে দিয়ে পালিয়ে যায়। ঝিনুক আর সমুদ্র লুকিয়ে পড়ে, বলে এটা তোমার জ্যাঠতো দিদি না। ঝিনুক বলে হ্যাঁ, সবটা কথা শুনছিল আমাদের দাঁড়িয়ে দাঁড়িয়ে। ঝিনুক তো এটা দেখে খুব মজা পায়। তেজ সুধাকে ছাদে নিয়ে আসে, এসে দেখায় যে দেখুন সবকিছু ভেঙে চুরে পড়ে আছে, গাছ টপ সবকিছু এলোমেলো হয়ে আছে। পারবেন এগুলোকে জোড়া লাগাতে, এগুলোকে ঠিক করতে? একটা ঝড় এসে সবকিছু ভন্ডুল করে দিয়ে চলে গেছে। তেজ বলে যতই চেষ্টা করি না কেন এক একটা বড় ঝড় সব তছনছ করে দেয়। তখন এই ভাঙা টব, এই লুটোনো গাছের মাটি আমরা কিচ্ছু জোড়া লাগাতে পারি না। সুধা বলে এই সবকিছু আবার নতুন করে আমি ঠিক করব। সুধা বলে আজকে রাতটা আমাকে সময় দিন, আপনার সব ভুল ধারণা আমি ভেঙে দেবো। তেজ বলে আপনি নিচে চলুন, এগুলো করতে হবে না আপনাকে, এগুলো মেয়েদের কাজ নয়। সুধা বলে মেয়েরা সব পারে। সুধা বলে আমাকে একটা সুযোগ দিন। তেজ বলে ঠিক আছে আপনি করুন, একটু পরে যখন পারবেন না তখন নিজেই বুঝতে পারবেন, নিচে চলে আসবেন, ক্যারি অন বলে তেজ চলে যায়। তেজ যখন সিঁড়ি দিয়ে নামবে তখন ছোট কাকাই তেজকে বলে দাঁড়া। এদিকে সুধা সবটা ঠিক করতে থাকে ছাদের উপর। সুধা বলতে থাকে সুধা এখনো পর্যন্ত কোনো কাজে হারেনি, এখনো হারবে না। আপনি এখনো সুধাকে চেনেনই নি, চেষ্টা করলে না সবকিছু পারা যায়। আমি সবকিছু ঠিক করে দেবো, আর এইভাবে আমার প্রতি সব ভুল আপনার ভেঙে দেবো আমি। আপনি মুখে যাই বলুন, কিন্তু ঠাম্মির কাছে ক্ষমা চেয়ে আপনি প্রমাণ করে দিয়েছেন যে আমার পরিবার লোভী নয়। থ্যাংক ইউ মিস্টার বসু মল্লিক আমাকে একটু ভরসা করার জন্য। ছোট কাকা বলে একটু আগে কি বলছিলি তুই, সুধা ডিভোর্সি? তেজ অবাক হয়। ছোট কাকা বলে এত বড় একটা কথা বাড়িতে কাউকে জানাসনি? তেজ বলে আমি চাই না যে বাড়িতে কেউ জান। কাছে হাত জোর করে রিকোয়েস্ট করে তেজ, প্লিজ তুমিও এটা কিছু জানিও না। ছোট কাকা বলে যে অনেক বড় হয়ে গেছিস না, এত বড় একটা কথা ছোটকাকেও জানাতে পারিসনি, তুমি প্লিজ ঘরে চলো, এখানে সবাই সবকিছু শুনে নেবে না হলে, বিশেষ করে তো ঠাম্মি। ছোটকা বলে চলে যাবো মানে, ঘরে যাবো মানে? সুধা তো এখানে একা আছে, যা গিয়ে নিয়ে আয়। তেজ বলে উনি ঠিক চলে আসবেন, তুমি চল। ছোটকা বলে কি বলছিস তুই, যা গিয়ে সুধাকে নিয়ে আয়। তেজ বলে তুমি ওনার কথা বাদ দাও না, তুমি চল। ছোটকাকে ঘরে নিয়ে যায় তেজ। এদিকে তরিতা আসে। তরিতা সবটা শুনতে না পেলেও সে বলে তার মানে দিদিভাই আর দাদাভাইয়ের মধ্যে বেশ একটা ঝামেলা লেগে। তরিতা বলতে থাকে দাদাভাই ছোটকাকে নিয়ে ঘরে গেছে আর দিদিভাই উপরে ছাদে, সেটা কেন? এদিকে দেখা যায় সুধা ছাদে সবকিছু গোছাচ্ছে, সবকিছু ঠিকঠাক করছে। তরিতা সেটা দেখতে থাকে চুপ। সুধা বলতে থাকে আমি সবকিছু ঠিক করে দেবো, সবকিছু ঠিক করে দিয়ে আমি আপনাকে ভুল প্রমাণ করে দেবো, এই সবকিছু ঠিক করবো, তারপরে আমি ঘরে যাবো। তা বলতে থাকে ও তাহলে দাদাভাই শাস্তি দিয়েছে, ঠিক হয়েছে, এরপরে না জানি কত কিছু তোমাকে আরো সহ্য করতে হবে দিদিভাই। বলতে থাকে আর হাসতে থাকে। তরিতাকে দেখতে পাই সুধা। সুধা বলে দিদি তুমি? তরিতা বলে আমি তো তাই বলছি, তুমি এত রাত্রে এখানে ছাদে কি করছো? সুধা বলে ছাদ বাগান সবকিছু মেরামত করছে, কাল সকালে দেখবে সবকিছু আবার আগের মতো হয়ে গেছে। এরপরে তরিতা আগ বাড়িয়ে সুধাকে সাহায্য করতে যায়। সুধা বলে আমি পারবো, তোমাকে করতে হবে। তরিতা বলে দাদাভাই তোমাকে কোনো শাস্তি দিয়েছে তাই না? সুধা বলে শাস্তি কেন দিতে যাবে, এগুলো আমি নিজের ইচ্ছেতেই করছি। তরিতা বলে কত লোক এলো গেল, বলে এই ছাউনি জোড়া লাগানো যাবে না, নতুন ভাবে ছাউনি লাগাতে হবে, তুমি কি এসব কাজ পারবে নাকি বলো? তখন সুধা বলে চেষ্টা করলে সবকিছুই পারা যায়। তরিতা বলে বাড়ির বউদের কি এই সমস্ত কাজ মানায়? কোথায় বাড়ির বউরা গয়না পরে পায়ের উপর পা তুলে বসে থাকে? ছাড়া বসু মল্লিক পরিবারে তো কোনো অভাব নেই তাই না, তুমি চাইলেই আয়েশ করতে পারো। তখন সুধা বলে সবার স্বপ্ন তো শাড়ি গয়নার মধ্যে সীমাবদ্ধ থাকে না, যেমন আমার স্বপ্ন নিজের পায়ে দাঁড়ানো, স্বাবলম্বী হওয়া। তরিতা বলে তাহলে ছেলেদের, তার মানে ছেলেদের এই সমস্ত কাজ তুমি করবে? সুধা বলে ছেলেদের কাজ মেয়েদের কাজ বলে কোনো কিছু আলাদা হয় না, সব কাজই সবাই করতে পারে, দেখবে ঠাম্মি একদিন ঠিক বুঝবে। সুধা বলে অনেক রাত হয়েছে, তুমি ঘুমোতে যাও,
তরিতা বলে না না, এক যা কাজ করবে আর এক যা পায়ের উপর পা তুলে ঘুমাবে সেটা কখনো এরপরে একবারই কাজ করতে গিয়ে কোমরে ব্যথা লাগে তরিতা। সুধা বলে আমি জল নিয়ে আসছি দাঁড়াও। এরপরে সুধা যখন জল আনতে যায় তখন সুধার গোছানো কাজগুলোকে আবার নষ্ট করতে থাকে তরিতা। বলে এবার আমিও দেখবো তুমি কি করে ছাউনি ঠিক করো। সুধা ওষুধ লাগাতে গেলে তরিতা বলে আমি বরং ঘরে গিয়ে ওষুধ লাগাই, তুমি বরং সাবধানে কাজ করো। সুধা বলে চিন্তা করো না, ঝড় বৃষ্টি আসার আগে আমি সব কাজ করে নেব। তরিতা চলে যায়, কিন্তু যাওয়ার আগে দেখতে থাকে, কারণ ওখানে ইলেকট্রিকের তারটা তরিতা ওইভাবেই জলের মধ্যে ফেলে দিয়ে গেছে যাতে সুধার সেখানে শক লাগে। তরিতা বলে দিদি তুমি এবার ছাদেই কাজ করো, কারণ ঘরে ফেরা তো তোমার হবে না। তরিতা ছাদের দরজাটা বাইরে থেকে লাগিয়ে দেয়, মনে মনে বলতে থাকে তুমি আর কালকের ভোর দেখবে না দিদিভাই। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। ততদিন তোমরা ভালো থেকো, আর ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করে দিও। টাটা।